সংবিধান লঙ্ঘন করে বিগত সরকার ফ্যাসিস্ট হয়েছে, সংবিধানকে ধারণ করে না। সেই ব্যাখ্যাটিও দিবেন। ফারুক হাসান আপনার কাছে জানতে চেয়েছে, উভয় ব্যাখ্যাই আপনার কাছ থেকে চাইব। এবং আপনাদের যে নেতা নিজের সাথে স্ববিরোধিতা, সেটির ব্যাখ্যাও দিবেন। আসলেই কি স্ববিরোধিতা নাকি জনগণের প্রয়োজনীয় বর্তমান অবস্থা? ধন্যবাদ। আমি আলাপে আসি। আমার সহ আলোচক মোশাররফ সাহেব উনি সংবিধানের মধ্যে ফ্যাসিবাদী আচরণ দেখতে চান না। দেখুন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে যে মহান মন্ত্র নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সংবিধান প্রণয়নের সময় সেই সংবিধানের মূলনীতিতে কিন্তু আমার মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল সেটা কিন্তু রাখা হয়নি। এখানে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামোফোব ছড়ানো হয়েছে, জাতিকে দ্বিধাবিভক্ত করা হয়েছে। যে সংবিধান জাতিকে দ্বিধাবিভক্ত করে সেই সংবিধানের মধ্যে উনি ফ্যাসিবাদী আচরণ দেখতে পান না। এবং কি, যে সংবিধান একজন ব্যক্তিকে, শুধুমাত্র প্রধানমন্ত্রীকে অ্যাবসোলিউট পাওয়ার দেওয়া হয় এবং এক ব্যক্তি কেন্দ্রীভূত শাসনের অধীনে ফ্যাসিবাদী রেজিমকে বারবার দীর্ঘায়িত করে যে সাংবিধানিক স্বৈরতন্ত্র, সেই সংবিধানের মধ্যে তিনি ফ্যাসিবাদী আচরণ দেখতে পান না। যেই সংবিধান প্রধানমন্ত্রীর অধীনে রাষ্ট্রপতিকে একটা পাপেট, সিম্বলিক পাপেট বানিয়ে রাখা হয়, সেই সংবিধানে আমার সহ আলোচক ফ্যাসিবাদী চিহ্ন খুঁজে পায় না। বর্তমান সংবিধান সংস্কারের প্রস্তাবে যে সকল প্রস্তাব এসেছে, যে দলীয় ব্যক্তি এবং সরকার প্রধান এক ব্যক্তি হতে পারবে না, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তিনি নিয়োগ দিতে পারবেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়াই। তাহলে এই সংস্কারগুলো কোন যুক্তিতে উনি অযৌক্তিক বলবেন, অপ্রাসঙ্গিক বলবেন, অপ্রয়োজনীয় বলবেন? দফায়ও স্পষ্ট আছে এই সংস্কারগুলো। তাহলে আমাদের সংবিধান সংস্কারের পথে বাধা কোথায়? না, সংস্কারের পথে তো বাধা নাই, পুনর্লিখনের ক্ষেত্রে বাধা। আমরা তো সেটার জন্য যদি গণপরিষদ চাওয়া হয়, সেখানে আসলে বাধা, সেখানে আপত্তি। এই সংবিধানে উনি বলেছেন যে বিগত সংবিধানের এমন একটা অনুচ্ছেদ দেখান, এমন কয়েকটি অনুচ্ছেদ দেখান যেটা ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করে। এমন অসংখ্য ক্লজ আছে, এমন অসংখ্য অনুচ্ছেদ আছে যেটা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য পরিপূরক হিসাবে এখানে আছে। বিএনপি 62টা সংবিধান সংশোধনের প্রস্তাবও দিয়েছে, 62টা জায়গায় বিএনপি প্রস্তাবও দিয়েছে। এটা বিএনপির প্রস্তাব না, এটা গণতন্ত্র মঞ্চের প্রস্তাব। বিএনপি এর আগে 17টা দিয়েছে, এর পরবর্তীতে তারা 31টা দিয়েছে। আমাদের সংবিধান প্রস্তাবের আমরা দলগতভাবে জাতীয় নাগরিক কমিটি কিন্তু সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছে, এবং সেটার মধ্যে বিএনপির যে 31 দফা আছে তার মধ্যে অনেকগুলো কিন্তু মিলে গেছে। সুতরাং যদি আমাদের চাওয়া পাওয়া মিলে যায়, সেটার বাস্তবায়নের অন্তরায় কোথায়? সেটা তো বাস্তবায়ন হতে আমার আপনার কোনো বিতর্ক থাকতে পারে না। জি, এখন আমি আসি ফারুক হাসানের কথায়। তিনি বলেছেন, ফারুক হাসানের কথায় আমি আসি। তিনি বলেছেন যে নাহিদ হাসানের কথা এবং হচ্ছে তার কাজ এবং তার যে ঘোষণা, সেটা দ্বিচারিতা। এটা আমাদের নিজাম ভাইয়ের কথার আলোকে আমি বলেছি। হ্যাঁ, ফারুক ভাই, বিষয়টা আপনি আরেকবার আপনি বলেছেন যে 3 আগস্ট নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দিয়েছেন যে আমরা আর পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চাই না। মানে ফ্যাসিস্ট সংবিধানকে তিনি সেদিনেই মানে ছুঁড়ে ফেলে দিয়েছেন 3 আগস্ট। তারপরে আবার সেই সংবিধানের ওই সময় কিন্তু শপথ নিয়েছেন, শাসন আমল চলছে স্টিল নাও, মানে ওই টাইমে সরকার প্রধান কিন্তু শেখ হাসিনা। 3 আগস্ট, তাহলে 3 আগস্ট নাহিদ ইসলাম যদি তৎকালীন ফ্যাসিস্ট সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয় এবং ওই সংবিধানকে না মেনে 1 দফার ঘোষণা দেয়, তাহলে একটু দ্রুত আফটার 5 আগস্ট মানে 5 আগস্টের পরে যখন সরকার গঠন হতে যাচ্ছে, তখন একই নাহিদ কিভাবে ওই সংবিধানের অধীনে কিভাবে শপথ নিল, শপথ গ্রহণ করলেন। একটু ব্যাখ্যা 1 মিনিটে আমরা বিরতিতে যাব। দেখুন, নাহিদ ইসলামের কথা যেটি আপনি প্রসঙ্গক্রমে টানছেন, এটা কিন্তু তিনি 3রা আগস্ট উনি বলেছেন যে নতুন রাজনৈতিক মঞ্চ। এখানে কিছু বার্নিং বাস্তবতা আছে, যেখানে ছাত্রদেরকে মাইনাস করে ক্যান্টনমেন্টে বসে সরকার গঠিত হয়ে যাচ্ছিল, যেখানে চ্যানেল 24-এর সেখানে টকশোতে অনেকগুলো বিষয় সেদিন ক্লিয়ার হয়ে গিয়েছিল। ছাত্র প্রতিনিধিদের অগোচরে ক্যান্টনমেন্টে বসে সেখানে সরকার হয়ে গেছিল, তাদেরকে তড়িগড়ি করে সেখানে বঙ্গভবনে ডেকে নেওয়া হয়েছিল। সেই ইতিহাস, সেই ব্যাকগ্রাউন্ড আমি এখানে পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেটা বলতেছি, দেখুন 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলের বিরুদ্ধে যে ধারাবাহিক আন্দোলনের ফলশ্রুতিতে যে 1947-এ যে পাকিস্তান রাষ্ট্রের গোড়পত্তন হয়েছিল, কিন্তু তারপরেও আমরা বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ 23 বছর কিন্তু স্বাধীনতা সংগ্রামের জন্য আন্দোলন করেছি। এর পরবর্তীতে আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার যে মূল মন্ত্রকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা কিন্তু আমরা পরবর্তীতে বাস্তবায়ন করতে পারি নাই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবের কারণে। এর পরবর্তী আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি। 91-তে এসে আমাদেরকে রক্ত দিতে হয়েছে, 90-তে যে গণ অভ্যুত্থান যে বয়ান নিয়ে হয়েছে,
পরবর্তীতে রাজনৈতিক দলগুলো স্ব ঘরে ফিরে গিয়েছে, কিন্তু যে অভ্যুত্থানের ন্যারেটিভকে তারা প্রতিষ্ঠা করেনি, যার ফলশ্রুতিতে আপনারা ফ্যাসিবাদ আশঙ্কা আবার করছেন সময় করে নিয়েছে। 24-এও সেটি আমরা না হওয়ার ফ্যাসিবাদের সম্ভাবনা বিরুদ্ধে আছে। যুদ্ধ করে গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি, কিন্তু গণ অভ্যুত্থানের নেতৃত্ব, অভ্যুত্থান হওয়ার পরবর্তীতে যে বয়ান, যে ন্যারেটিভকে কেন্দ্র করে যে অভ্যুত্থান হয়েছে, সেটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেই আকাঙ্ক্ষাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, নতুবা অচিরেই অতি অল্প সময় আমাদেরকে আবারও বৃহৎ আকারে রক্ত আবার দিতে হবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা আসলে থাকছে কি? দেখুন, বর্তমানে যে সকল বিতর্ক বিভিন্ন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, দুই এখন মিনিটে আপনি শেষ যদি করবেন। বিএনপির হাতে ক্ষমতা দিয়ে, একটা নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেন, সব বিতর্কের অবসান হয়ে যাবে। নির্বাচন দিলে বিএনপির হাতে কিভাবে ক্ষমতা- ক্ষমতা যাবে? জনগণ নির্বাচন দিয়ে ছাত্ররা ঘরে ফিরে যাক, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান হাজির করে মাঠে পলিটিক্যাল শক্তি হিসাবে হাজির না হোক, সব বিতর্কের অবসান হয়ে যাবে। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দুইটা মুখ আছে। তারা ক্ষমতায় থাকলে একরকম কথা বলে, বিরোধী দলে গেলে তার বিপরীত কথা বলে, আবার বিরোধী দলে থাকলে যেরকম কথা বলে, ক্ষমতায় গেলে তার রিভার্সলি তারা অ্যাপ্লাই করে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, সেই বিএনপি কিন্তু 96-তে এসে দলীয় সরকারের নির্বাচনের জন্য, দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন করেছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের জন্য বিরোধী দলগুলো কিন্তু তাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল। এবং যারা তখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য মাঠে নেমেছিল, তারাই আবার 2011-তে এসে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। এদেশের রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে, যার কারণে আমরা যে সংস্কার আলাপ করেছি, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা একটা নির্বাচনের মধ্য দিয়ে আরেকটা সরকার এসে এটা কতটুকু বাস্তবায়ন করবে, সেই বিশ্বাস বাংলাদেশের মানুষের কাছে নেই, বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে না। আরেকটা বিষয় আপনারা বরাবরই বলে থাকেন আমার সহ-আলোচকবৃন্দ, যে এই সরকার ছাত্ররা চালাচ্ছে, ছাত্রদের এটা একপাক্ষিক সরকার। আমরা তো দেখছি এই সরকার বিএনপি চালাচ্ছে। আমরা রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চাইলাম, সেখানে বিএনপির বাদ সেদেশে তার অপসারণ হইল না। আমরা প্রোক্লেমেশন চাইলাম, বিএনপির বাধার পথে সেটাই আর হয়ে উঠে নাই। আমরা সংস্কার চাইছি, এখনো দৃশ্যমান কোনো সংস্কারের আলামত আমরা এখনো পর্যন্ত দেখতে পারি না, শুধুমাত্র বিএনপির বিরোধিতার কারণে। আমরা স্থানীয় সরকারের নির্বাচন চেয়েছি, কারণ বাংলাদেশের স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ নাগরিক সুবিধা পাচ্ছে না, সেখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সেখানে প্রাসঙ্গিকভাবে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছি, তারা স্থানীয় সংবাদ নির্বাচন চাচ্ছে না, তারা বলতেছে স্থানীয় সরকার নির্বাচন হলে এই মুহূর্তে অনেক প্রাণহানির ঘটনা ঘটবে। কিন্তু এটার আড়ালে তাদের যে অভিলাষ আছে, তাদের যে ইন্টেনশন, যে জাতীয় সংসদ ইলেকশন হয়ে যাওয়ার পরে দলীয় সরকারের অধীনে যখন স্থানীয় সরকার নির্বাচন হবে, তখন তারা একপাক্ষিকভাবে কেন্দ্র দখল করে তাদের প্রার্থীকে বাছাই করে নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নিজামুদ্দিন, অসংখ্য